হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে। আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা ঋদু, মানুষ ভালো কেন বাসে? বিয়ে কেন করে? সুখে থাকতে যারে ভূতে জোরে জোরে কিলায় তারা এমন কাজ করে। তাহলে আমাকে কেন ভালোবাসলি হারামি? তুই দেখতে যা সেক্সি প্রিয়তি। উফ, পুরা কোকাকোলার বোতল। 362536। মানে কি বললি? কিছু না, জাস্ট তোর জামার মাপ নিলাম। তেয়ার জন্য নতুন জামা বানাতে দিব। দেখ ঋদু, তোর কথার মানে আমি বেশ ভালো করে বুঝি। বুঝলে তো তোর উত্তেজিত হবার কথা। ঠান্ডা পানি কোথাকার? উত্তেজিত থেকে দেখে যা সর বমি পাচ্ছে। বমি দিব? আজব মানুষ। উত্তেজিত হলে, বেশি খুশি হলে, দুঃখ পেলে তার পেটে প্রেসার পড়ে এবং টয়লেট ভালো হয়, আর তেয়ার বমি পায়। আজব তেয়া। ইয়াক ঋদু, তুমি ঠিক কি পরিমাণ খাচ্ছ? চুপ কর তেয়া। কাল রাতে তোর টেনশনে আমার বাথরুম ক্লিয়ার হয়েছে। আহা, 3 দিন পর আমার টয়লেট ক্লিয়ার হল। আহ, পেটটা পুরো শান্ত। বুঝলি প্রিয়তি, ভোগের সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। খেয়ে যতটা শান্তি বাথরুম করে তার দ্বিগুণ শান্তি। প্রিয়তি মেজাজ গরম করে বলল, আমি গেলাম, তুই থাক তোর টয়লেট এক প্রেম কথা নিয়ে। ঋদু প্রিয়তির হাত ধরে বলল, নিজের বরকে সেই কখন থেকে তুই তুকারি করে যাচ্ছিস? প্রিয়তি রাগ করে হাত ছাড়াতে চাইলে ঋদু আরো শক্ত করে ধরে বলল, আরে ময়না শোন না। কোথায় যাচ্ছিস? আচ্ছা যাচ্ছিস যা, তবে মুখটা কেমন তেতো হয়ে আছে। যাবার আগে ঠোঁটে একটা গভীর চুমা খেয়ে যা তো। তোর মিষ্টি ঠোঁটের ছোঁয়ায় মুখটা ঠিক করে দে। প্রিয়তি ঋদুর পেটে ঘুষি মারতে নিলে ঋদু হাত ধরে প্রিয়তিকে নিজের কাছে টেনে বলল, নিজের বরকে মারতে লজ্জা করে না তোর? না করে না। হৃদয় নিষ্ঠুর বউ। বউ বর কথাটা শুনে প্রিয়তি মন খারাপ করে ফেলল। চেয়াক টলমল করতে লাগল। লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ঋদু, আমি বাড়ি কবে যাব? ঋদু মাথা নিচু করে বলল, আমার বাবা যখন চাইবে। ঋদু, ছেলে হিসাবে তোমার বাবার প্রতি, তোমার পরিবারের প্রতি তোমার কর্তব্য অবশ্যই আছে, কিন্তু স্বামী হিসাবে আমার প্রতি তো তোমার কর্তব্য আছে। ঋদু প্রিয়তিকে বাহুবন্দী করে বলল, আমি জানি আমার প্রিয়, কিন্তু তোমার বোন প্রেমার কারণে আমাদের দুই পরিবারে যে বিরাট ঝামেলার সৃষ্টি হয়েছে তার সমাধানই তো খুঁজে পাচ্ছি না। দাসীকে সেটাই তো বুঝতে পারছি না। তোমার বোনের দিক থেকে ভাবতে গেলে ও এমন জঘন্য কাজ কেন করবে? আর আমাদের পরিবারের কথা তো আমি বুঝতে পারছি ঋদু, কিন্তু স্বামী স্ত্রী হয়েও আমরা 2 মাস যাবৎ দূরে আছি, দেখা করছি লুকিয়ে লুকিয়ে। আমার ভালো লাগছে না ঋদু। আমি আমার স্বামীকে সবসময় কাছে চাই। ঝামেলাটা হয়েছে অন্য কাউকে নিয়ে, অথচ ভুগছি আমরা দুজন। দীর্ঘশ্বাস ছেড়ে ঋদু বলল, কিন্তু সে অন্য কেউটা তো আমারই বোন, আর তুমি তো জানো আমাকে কিভাবে বন্দি করা হয়েছে। সত্যি বলছি ঋদু, আমার ভালো লাগছে না আর। নিজের স্বামী সংসার ছেড়ে কতদিন দূরে থাকব? আর কটা দিন সবুর করা। সব গোছানোর চেষ্টা করছি। যেমন তোমার বাবা তেমন আমার বাবা, কেউ কারে থেকে কম যায় না। 2 ঘাটতারা লোকের কবলে পড়ে আমাদের দুজনার জীবনটা তেজপাতা হয়ে গেল। ঋদু প্রিয়তির ঠোঁটে গভীর চুমা খেলা, তারপর বলল, আর একটু দেখি সত্যিটা বের করতে পারি কিনা। আল্লাহর উপর ভরসা রাখো। এখন তো তিনিই ভরসা। সন্ধ্যার পর ঋদু প্রিয়তিকে চুপি চুপি ওর বাড়ির গলিতে নামিয়ে দিয়ে নিজে বাসায় ফিরল। বাসায় ফিরতেই ঋদুর বাবা হারুন সাহেব বললেন, হৃদয়। ঋদুর পুরো নাম হৃদয় আহমেদ। সবাই ঋদু ডাকে। বাবা কিছু বলবে? আজ তো তোর অফিস বন্ধ, আর বন্ধের দিন তো তুই সারাদিন বাড়িতে থাকিস, বের হোস না কোথাও। তবে ইদানিং বন্ধের দিনও বাসায় তেমন থাকিস না কেন? এমনি। আগে তো এমনি এমনি কিছুই করতি না। আগে তো কত কিছুই করতাম, কিন্তু এখন করি না। তেমনি আগে কিছু কাজ করতাম না, এখন করি। সরাসরি বল, ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলি?
বাবা, যাকে তুমি ওই মেয়ে বলছো সে কিন্তু এ বাড়ির বড় বউ, আমার স্ত্রী। সেটাই আমাদের শনির মূল কারণ। বাবা, প্রিয়তির সাথে কিন্তু আমার প্রেমের বিয়ে নয়, বরং তোমরা পছন্দ করে বিয়ে ঠিক করেছিলে। ঝামেলা তোমরা করেছ, কিন্তু ভুগছি আমরা দুজন। মুখে মুখে কথা কম বল। চুপ করেই তো থাকছি 2 মাস যাবত। মেরুদণ্ডহীন প্রাণীর মতো তোমাদের ইমোশনাল ব্ল্যাকমেইলের শিকার হয়েছি। সেদিন যদি প্রিয়তিকে নিয়ে যেতে না দিতাম তবে ও আমাদের বাড়ি থাকত। অন্যায় তোমরা আমাদের দুজনের সাথে করছো। নিজেদের ঝামেলায় আমাদের সংসারটা ভাঙছে। বড় বড় কথা না বলে আগে তোর শালীর বিচার করো। যে ঘটনার সত্যতাই জানি না তার বিচার কিভাবে করব। তবে হৃদু আর সেখানে দাঁড়াল না। ওর এসব কথা শুনতে বিন্দুমাত্র আগ্রহ নেই। নিজের রুমে গিয়ে ওর বাবার মুখের উপর দরজা বন্ধ করে দিল। প্রিয়তিও বাড়ি ফিরতেই একই প্রশ্ন। প্রিয়তির মা রেহেনা বেগম প্রিয়তিকে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি? কাজ ছিল। ওই বলদ গাধাটার সাথে তোর কাজ ছিল, যার কিনা সত্যি কথা বলার মুরদ নেই। সত্যি জানলে না সত্যি বলতো। সত্যিটা তা তোমার মেয়ে লুকাচ্ছে। দিন দিন তোর সাহস বাড়ছে প্রিয়তি। তুই ঘন্টার পর ঘন্টা বাইরে গিয়ে একটা ছেলের সাথে সময় কাটাচ্ছিস। সাহস না থাকার মতো তো কোনো কাজ করিনি মা। চুরি করিনি, কোনো নোংরামি করিনি, কারো সাথে কোনো অবৈধ সম্পর্ক করিনি, বরং নিজের স্বামীর সাথে দেখা করেছি। তার সাথে যা করার করেছি। তাছাড়া আমার উপর এখন সবচেয়ে বেশি অধিকার তার। তবে সমস্যা কোথায়? বেহায়া মেয়ে মায়ের সাথে এমন কথা বলতে লজ্জা করে না তোর? ভুলে গেছিস সেদিন কি পরিমাণ অপমান করেছিল আমাদের? তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। লজ্জা করে না সে ছেলের সাথে সময় কাটাতে? না করে না, কারণ ছেলেটা আমার স্বামী। রেহেনা প্রিয়তির গালে কষে একটা চড় মেরে বলল, বাবা মা বেয়ার নিজের পরিবারের চেয়ে ওই ছেলেটা তোর কাছে আপন হল, যার সাথে কিনা তোর বিয়ে হয়েছে 3 মাসও হয়নি। গভীর রাত। প্রিয়তি হৃদুকে কল করে বলল, তোমার মনে আছে হৃদু আমাদের প্রথম দেখা হওয়ার কথা? মৃদু হেসে হৃদু বলল, বেশি ব্যথা পেয়েছে? কেন? তোমার মা তোমায় মেরেছেন। প্রিয়তির চোখ টলমল করছে। ভারী গলায় বলল, না সত্যি। আটকানা গলায় বলল, তোমার রুমের পিছনের দরজাটা খুলবে? কেন? আমি তোমার রুমের পিছনের দরজায়। প্রিয়তি দ্রুত দরজা খুলল। হৃদু অন্ধকারে দাঁড়িয়ে। প্রিয়তি হৃদুকে রুমে টেনে এনে দ্রুত দরজা বন্ধ করল। সামনের দরজা বন্ধ কিনা আবার চেক করল। দরজায় পর্দা ছেড়ে দিল, জানালার পর্দাগুলো দ্রুত ছেড়ে রুমের চারপাশে চেয়ার বুলাল। রুমের বাতিটা বন্ধ করে মৃদু আলো জ্বালিয়ে হৃদুর কাছে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, এত রাতে তুমি এখানে? তোমার হৃদয়কে কেউ আঘাত করেছে, তা তোমার হৃদয়টা বুঝি ভালো থাকে? তোমাকে কে বলল? তিথি বলল। তিথি প্রিয়তির কাজিন। প্রিয়তি হৃদুকে জড়িয়ে ধরে বলল, আমি এই বাদামি চেয়াখের লম্বা শ্যামলা ছেলেটাকে বড্ড বেশি ভালোবাসি, যার কোকড়া চুল আমার মন কেড়েছিল। আমি একে বড্ড ভালোবাসি। আমিও এই ঘোলা চোখের মেয়েটাকে খুব ভালোবাসি। মেয়েটার রেশমি চুল আমাকে মহুয়ার মতো টানে। মেয়েটার হৃদয় এই হৃদয় নামের ছেলেটাকে বেঁধে রেখেছে গভীর থেকে। এই ঘোলা চোখের মেয়েটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমার মনে মেয়েটার নেশা হয়েছে, ঠিক মহুয়ার মতো নেশা। মেয়েটার হৃদয় আমাকে গভীর নেশায় নেশাক্ত করে রেখেছে। প্রিয়তি চেয়াক তুলে বলল, মহুয়া কি? মহুয়া এক ধরনের গাছ, যে গাছে সুন্দর ফুল ফোটে। তবে মহুয়া ফুল দিয়ে কি নেশা করে? না, মূলত মহুয়া ঔষধি গাছ, যার ফুল দেখতে অনেক মোহময়ী। কবি লেখকরা এ ফুল নিয়ে লিখেছেন বহু কবিতা, গল্প, উপন্যাস। তবে আমি যে মহুয়ার কথা বলেছি তা পাহাড়ি অঞ্চলের লোকেরা বিভিন্ন ফল দিয়ে তৈরি করে, যা খেলে নেশা হয়। তুমি খেয়েছ কখনো? হৃদু মাথা চুলকাতে চুলকাতে বলল, ইয়ে মানে 2 একবার। খেতে স্বাদ দারুণ। কপট রাগ দেখিয়ে প্রিয়তি বলল, ওহ, তবে তলে তলে লুকিয়ে নেশা করাও হয়েছে? আরে না না, বন্ধুদের সাথে বিয়ের আগে খেয়েছিলাম, বিয়ের পর খাইনি। বিশ্বাস করা। হুজা। হৃদু প্রিয়তির গালে হাত বুলাল। ফর্সা গালে হালকা লাল রঙের চোরের দাগ।
প্রিয়তির গালে দাগ মানায় না। এমনকি ওর মুখ এতটা ফ্রেশ যে ছোট্ট একটা তিল থাকলে তাকেও ওর সৌন্দর্যে ঘাটতি পড়ত। এত সুন্দর গালে চোরের দাগ, সত্যি জঘন্য লাগছে। হৃদু প্রিয়তির গালে চুমা খেয়ে বলল, খুব কষ্ট হয়েছে জান? ব্যথা লেগেছে খুব? না, ব্যথা লাগেনি, তবে কষ্টটা মনে লাগছে। মা, প্রেমা দুজনই মেয়ে হয়েও আমাকে বুঝতে পারছেন না। সবাই মিলে আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে। তাদের, বিশেষ করে মায়ের উচিত আমাকে সংসার সামলানো শেখানো, কিন্তু তিনি উল্টা আমার সংসার ভাঙার প্রয়াস করছেন। হৃদু প্রিয়তির গালে হাত বেলাতে বেলাতে বলল, তাদের দোষ দিয়েও তো লাভ নেই, সেদিন যা হয়েছে তারপর রাগ থাকাটা স্বাভাবিক। তবে তাদের রাগটা তারা ভুল জায়গায় দেখাচ্ছেন। হ্যাঁ, কষ্ট পেও না, সৃষ্টিকর্তা সব মঙ্গলময় করবেন। আমার এসব ভালো লাগে না হৃদু, কষ্ট হয় খুব। এ বাড়িতে তিথি আর ছোট মা, ছোট চাচি মানে তিথির মা বাদে কেউ বোঝে না আমাকে। কিন্তু তিথি বা ছোট মা আমার মায়ের ভয়ে কিছু করতে পারেন না। হৃদু প্রিয়তিকে জড়িয়ে ধরে বসল। প্রিয়তি হৃদুর বুকে মুখ লুকিয়ে রইল। হৃদু মনে মনে ভাবল, মাত্র তো 4 মাসের পরিচয় আমাদের। 3 মাস হলো কেবল বিয়ের, অথচ এই মেয়েটাকে আমি এত ভালোবাসি যে মনে হয় ওকে ছাড়া পুরো পৃথিবী রঙহীন। ওকে ছাড়া নিজেকে ভাবতে নিলে নিঃশ্বাস কেমন আটকে আসে। মনে হয় এখনই দম বন্ধ হয়ে মরে যাব। এ কেমন নেশায় বাঁধল মেয়েটা। সৃষ্টিকর্তা আমাদের মাঝে কেমন মায়া তৈরি করে দিলেন। এ মায়াতে যেমন তেমন নয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে এ মায়া। এতদিনে প্রিয়তিতে যতটুকু চিনেছি তাতে এটা জোর দিয়ে বলতে পারি ও খুব নরম মনের মেয়ে। অল্পতে ভয় পায়, অল্পতে মানুষকে বিশ্বাস করে, অল্প আঘাতেই ভেঙে চুরমার হয়ে যেতে চায়। ওকে সামলে রাখতে হবে, খুব সামলে রাখতে হবে। ঠিক কাচের পুতুলের মতো যত্ন করে রাখতে হবে, নয়তো ও বড় আঘাত সহ্য করতে পারবে না। ভেঙে গুড়িয়ে যাবে, একদম চুরমার হয়ে যাবে। প্রিয়তি হৃদুর চুলে হাত বুলাতে বুলাতে বলল, রাতে খেয়েছ? না। তুমি? তুমি কেন খাওনি? খাবার বুঝি মুড আছে? তাও ঠিক, যাও খাবার নিয়ে আসা, আমি খাইয়ে দিচ্ছি। প্রিয়তি খাবার রুমে গিয়ে চুপচাপ খাবার আনল। প্রয়োজনের চেয়ে একটু বেশি আনল। ভাবল হৃদুকে খাইয়ে দিবে। হৃদু প্রিয়তিকে খাওয়াতে খাওয়াতে বলল, না খেয়ে থাকবে না একদম। তুমি খাও, ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত এ বাড়ির খানা হজম হবে না। প্রিয়তি মন খারাপ করে মাথা নিচু করে রইল। হৃদু বলল, তোমাকে খাইয়ে আমি বাড়ি যাব। আজ রাতে থাকো আমার সাথে প্লিজ। কতদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাই না। কেউ দেখে ফেললে? যদি দেখে? দেখলে কার কি? আমি আমার স্বামীর সাথে থাকব। হাসল হৃদু। প্রিয়তিকে খাইয়ে বুকে নিয়ে শুয়ে পড়ল। প্রিয়তি হৃদুর বুকে আঙুল ঘরাতে ঘরাতে বলল, আমাদের প্রথম দেখার কথা তোমার মনে আছে হৃদু? থাকবে না কেন? মিষ্টি রঙের একটা শাড়ি পরে আমার সামনে এসেছিলে না? আহ, সে দিনগুলো কি ভোলার মতো, স্বপ্নের মতো দিন। হৃদু প্রিয়তি একে অপরকে জড়িয়ে ধরে চেয়ার বন্ধ করল। ভাবনার গভীরে একটু একটু করে প্রবেশ করছিল ভালোবাসার গভীরে। মাস 4 আগে কোন এক সন্ধ্যায় হৃদুর পরিবার সহ সবাই দেখতে এসেছিল প্রিয়তিকে। 4র্থ বর্ষের পরীক্ষা দিয়ে প্রিয়তি তখন রেজাল্টের অপেক্ষায়। ওর বাবা আগেই বলেছিল অনার্স কমপ্লিট হলেই ওর বিয়ে দিবে। প্রিয়তিও তেমন মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল। নিজের তেমন বিশেষ পছন্দ ছিল না। ছেলেপক্ষ দেখতে আসল। প্রিয়তি সেজেগুজে তাদের সামনে এসে বসল। তারা যা প্রশ্ন করল তার উত্তরও দিল সুন্দরভাবে, কিন্তু চেয়াক তুলে ছেলেকে দেখার মতো সাহস হল না। শেষে যখন দুজনকে আলাদা করে কথা বলতে দেয়া হল, প্রিয়তি মনে মনে খুশি হয়েছিল। যার সাথে বিয়ে হবে তাকে আগে থেকে জানতে পারাটা ভালো, যদিও এত অল্প সময় জানাটা কষ্টকর। তবে মানুষের ছোট ছোট কিছু কথায়ও পুরো মানুষটাকে বোঝা যায়। রুমে ঢুকে প্রিয়তি প্রথমবার হৃদুর দিকে তাকাল। হৃদুর চোখ গা বাদামি, চুল কোকড়া বেশ ঘন, ছেলেটা লম্বা বেশ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সব মিলিয়ে চোখে দেখায় বেশ ভালো লেগে গেল প্রিয়তির। টুকটাক কথা হলো দুজনার, তেমন কোনো কথা না। হৃদু প্রিয়তে প্রথমে যে কথা বলল, একটু পানি।
প্রিয়তি টেবিলে রাখা পানির গ্লাস এগিয়ে দিল। হৃদু পানিটা খেয়ে বলল, কোন বিষয়ে পড়াশোনা করেছেন? সায়েন্স। অনার্স? পদার্থবিজ্ঞান। বাহ বাহ, চমৎকার। তবে তো আপনার কাছে পানি চাওয়ার বদলে দুইও চাওয়া উচিত। শব্দ করে হেসে হৃদু বলল, জাস্ট কিডিং। তা আপনার সাস্ক আর হাস্কতে কত পয়েন্ট ছিল? প্রিয়তি বেশ অবাক হয়ে মনে মনে বলল, বিয়ের জন্য কনে দেখতে এসেছে নাকি অফিসের জন্য কর্মচারী? মনে হালকা খটকা লাগলেও প্রিয়তি বলল, হাস্ক 4 আর হাস্ক 4 7-5। গুড। তবে তো আপনি মোটামুটি ভালো ছাত্রী ছিলেন। ফিটা কত? ফাইনাল ইয়ারের রেজাল্ট পাইনি। ওহ। কেতহলি হয়ে প্রিয়তি জিজ্ঞেস করল, আপনি কি জব ইন্টারভিউ নিতে এসেছেন? কেন? প্রশ্ন শুনে তাই মনে হচ্ছে। মৃদু হেসে হৃদু বলল, ছেলে পক্ষের লোক যেমন প্রশ্ন করে, যেমন রান্না জানেন কিনা, কিয়ারান তেলাওয়াত করতে জানেন কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেয়া কুনুত পারেন কিনা, হাতের লেখা দেখি, একটু হেঁটে দেখান তো। এসব প্রশ্ন করা উচিত ছিল। প্রিয়তি আমতা আমতা করে বলল, না। দেখুন প্রিয়তি, আজকালকার যুগে বিয়ের আগে খুব কম মেয়েই রান্নার কাজ জানে। বিয়ের পর এমনি শিখে যায়। আমি মনে করি রান্নার বিষয়টা বাঙালি মেয়েদের জিনে বসবাস করে। এরা জন্ম থেকে এ গুণটা পেয়ে থাকে। ঘর সামলানো তো মেয়েদের বৈশিষ্ট্য। যেহেতু মুসলমান ঘরের মেয়ে, সেহেতু ধর্মকর্ম অবশ্যই জানেন। না জানলে পরে শিখে নিবেন। আর একজন গ্রাজুয়েট মেয়ের হাতের লেখা দেখতে চাওয়া বোকামি নয় কি? হাঁটতে কেন বলবো? আমরা তো গরু বা কোনো পণ্য কিনতে বাজারে আসিনি যে তাকে উল্টে পাল্টে দেখব। একজন সুস্থ মানুষের সাথে পরিচিত হতে এসেছি, সে তাকে পণ্যের মতো যাচাই না করে মানুষের মতোই দেখা উচিত। যেহেতু আমাদের পরিবার চায় আমরা দুজন সারা জীবন একসাথে থাকি, সেহেতু আমাদের উচিত নিজেদের মন মানসিকতা জানা, একে অপরের মনের খবর জানা, দুজন দুজকে বোঝার চেষ্টা করা। আর সেটা তো কয়েক মিনিটে সম্ভব নয়। আমি আপনার মোবাইল নাম্বার নিয়ে যাব, কথা বলবো, দেখা করব, দুজন দুজনকে বোঝার চেষ্টা করব। যদি সৃষ্টিকর্তা সত্যি আমাদের জোড়া লিখে রাখেন তবে বিয়ে হবে, নয়তো না। এখন এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে কি করব? এখন আপনার কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে করুন। প্রিয়তি বাঁকা ঠোঁটে হাসল। ছেলেটির কথা ওর ভালো লেগে গেল। মানসিকতাও হয়তো ভালো। এখন দেখা যাক ভবিষ্যতে ওদের জন্য কি অপেক্ষা করছে। প্রিয়তি মৃদু হাসল শুধু। তখন শাড়ির ভারী আঁচলটা ওর মাথা থেকে পড়ে গেল। তখনই হৃদু প্রিয়তির রেশমি ঘন কালো চুল দেখল। দেখেই ঘর লেগে গেল, একরকম নেশার মতো হল। তবে ঘরটা নিজের মাঝেই সীমাবদ্ধ রাখল। সেদিনের মতো হৃদুরা চলে গেল। প্রিয়তি কোনো প্রশ্ন করেনি। পরের দিন থেকে দুজনার ফোনে আলাপ শুরু হল। টুকটাক কয়েক মিনিটের কথা ধীরে ধীরে বাড়তে বাড়তে ঘন্টায় গিয়ে পেছাল। ঘন্টার পর ঘন্টা কথা হতে লাগল দুজনার। একদিন প্রিয়তি জিজ্ঞেস করল, হৃদু, আপনার কি কারো সাথে আগে সম্পর্ক ছিল? হৃদু সরল মনে বলল, হ্যাঁ, রিয়া নামের একটা মেয়ের সাথে ইন্টারে পড়াকালীন সম্পর্ক ছিল। রিয়া কোথায়? বিয়ে করে বর নিয়ে সুখে সংসার করছে। মানে? আমরা দুজন একই ক্লাসে পড়তাম। আকর্ষণ থেকে ভালো লাগা, তারপর প্রেম। 2 বর্ষের মাঝামাঝি সময়ে রিয়ার বাবা ওর বিয়ে ঠিক করল। রিয়া আমাকে তখন বলেছিল ওর বাবার সাথে কথা বলতে, আমাকে বলল ওকে বিয়ে করতে। তখন কি কথা বলতাম? কিসের জোরে বিয়ে করতাম? বয়সতে 1-8 ও হয়নি তখন আমার। নিজের 5 টাকা লাগলে তাও বাবার কাছে চাই হতো, বউকে কি খাওয়াতাম। ভয় পেয়েছিলাম খুব। কিন্তু রিয়ার কান্নাকাটি দেখে ওর বাবার সাথে কথা বলতে গেলাম। কিন্তু রিয়ার বাবা যা চড় মারল। বাম সাইডের দাঁত নড়ে গেছিল। মনে পড়লে এখনো ব্যথা পাই। তারপর রিয়া বলল পালিয়ে যাবে। ভীষণ ভয় পেয়েছিল।